আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ধানমন্ডির বাসা থেকে আটক, ডিবি কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ। প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতে পাইপলাইনে আরও ডিজেল আমদানি নিয়ে আলোচনা। আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। পেট্রোল অকটেনের জন্য অপেক্ষার প্রহর ফুরোচ্ছে না কিছুতেই। জ্বালানি সংকটে এশিয়া ইউরোপের বহু দেশে বিপর্যস্ত দৈনন্দিন কাজকর্ম। হবিগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর জমির আধা পাকা ধান। দুশ্চিন্তায় প্রান্তিক চাষিরা, চলছে পানি নিষ্কাশনের চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, শিরিন শারমিনের বিরুদ্ধে 2024 সালের 27 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে একটি হত্যা মামলা করেন দিলরুবা আক্তার নামের এক নারী। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরিন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে। মুসলিম উদ্দিন ছিলেন স্বর্ণ ব্যবসায়ী। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। শেখ হাসিনার সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। ডিবি কার্যালয়ের সামনে কিংবা বাইরের যে জায়গাটি রয়েছে সেখানে অপেক্ষমান রয়েছে এবং সবশেষ তথ্যগুলো জানার ব্যাপারে বেশ কয়েকটি প্রশ্ন সামনে রয়েছে। সেই প্রশ্নগুলোর একটি হতে পারে যে তাকে আসলে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে কিংবা তাকে আদৌ গ্রেফতার দেখানো হবে কিনা। আর যদি গ্রেফতার দেখানো হয় তবে তাকে কখন আদালতে তোলা হবে, কদিনের রিমান্ড চাওয়া হবে, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের সামনে রয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে যার যে সমস্ত রকমের সংযোগ রয়েছে। এবং ডিবি পুলিশের তরফ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং এর আয়োজন করা হয়, যেহেতু পাশেই ডিএমপি মিডিয়া সেন্টার রয়েছে, সেখানে অনেক সময় এরকম গুরুত্বপূর্ণ কোনো দিকে আটক করা হলে কিংবা গ্রেফতার করা হলে সেই সমস্ত ঘটনার আপডেটগুলো পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেই সময়ের আসলে অপেক্ষায় রয়েছে। তবে সবশেষ যেই তথ্য আপনি খবরে বলছিলেন যে ভোর রাত 4টার দিকের ঘটনা কিংবা 4:30 বলা হচ্ছে, ডিবি পুলিশের একটি আভিযানিক দল ধানমন্ডি থেকে শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে এবং এই ডিবি কার্যালয়ে আসার পর যেই অনানুষ্ঠানিক আলাপগুলো শুনছিলাম সেখানে বলা হচ্ছিল যে বিপুল সংখ্যক নারী পুলিশ সদস্য আজকের এই অভিযানে কিংবা আজকে এই ভোর রাতের অভিযানে অংশ নিয়েছে এবং একটি বিষয় যে বহুদিন ধরে এক রকমের নিখোঁজ কিংবা এক ধরনের লাপাত্তা ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তার বিষয়ে সেই রকম ধরনের কোনো রকমের কোনো আলাপ ছিল না। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে একটা পাসপোর্টের আবেদনকে কেন্দ্র করে বেশ খানিকটা আলোড়ন সৃষ্টি হয়েছিল গণমাধ্যমে সেই সময়ে, যেটি বলা হচ্ছিল যে তিনি একটি অজ্ঞাত জায়গাতে থেকে পাসপোর্টের আবেদন করেছেন এবং তার স্বামী সহ তারা আসলে ফিঙ্গারপ্রিন্ট এবং যে সমস্ত তথ্যগুলো পাসপোর্ট অফিসে জমা দেওয়ার প্রয়োজন পড়ে সেই সমস্ত তথ্য তারা জমা দিয়েছিলেন। পরবর্তী সময়ে পাসপোর্ট অফিসের তরফ থেকে বলা হয়েছিল যে কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে তারা এমনটি করতে পেরেছিলেন, যদিও সেই আবেদনটি পরবর্তী সময়ে বাতিল করা হয়। ভারতের কাছ থেকে পাইপলাইনে আরও ডিজেল আমদানি করতে চায় বাংলাদেশ। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার শুভেচ্ছা সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, উপদেষ্টা হুমায়ুন কবির। বিশ্লেষকদের ধারণা, এই সফরে জ্বালানি সংকট মোকাবেলা ছাড়াও অন্যান্য ইস্যুতে কথা বলবে ঢাকা ও দিল্লি। খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনী বার্তা দিচ্ছিল গলছে বরফ। নির্বাচিত হওয়ার পর সরকারের 1.5 মাসে প্রতিবেশী দুদেশের অর্থনৈতিক সম্পর্কের মঙ্গাগাঙে ধীরে ধীরে বইছে স্রোতধারা। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতীয় হাই কমিশনার, স্পষ্ট করেন বাংলাদেশ নিয়ে দেশটির মনোভাব। পরে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন তারা। এটা পিপল টু পিপল যাতে হয়, দিস ইজ দি সম্পর্ক। এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই, উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়াল। তো আমরা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এনগেজমেন্ট এন্ড ডায়ালগ থাকবে, তখন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। বৈঠকে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে। ভারত বাংলাদেশের বড় প্রতিবেশী। 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যাচ্ছেন দিল্লি সফরে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ছাড়াও কথা হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে। সফরটি তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। এতে জ্বালানি সহায়তার পাশাপাশি আলোচনা হতে পারে তিস্তা, সীমান্ত, গুজব ও অপতথ্যের প্রভাব নিয়ে। বিশ্বে যে টাল
টালমাটাল অবস্থা, সেই ক্ষেত্রে আসলে আঞ্চলিক সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য। ডিসেম্বর 2026-এ গঙ্গা চুক্তিটাও শেষ হয়ে যাওয়ার কথা, ফলে এই জায়গাতে বাংলাদেশের নেগোসিয়েশনটা, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতে কতটুকু সমতার মাধ্যমে চুক্তি নবায়ন করা হবে সেটারও একটা ফ্রেমওয়ার্ক এখানে তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে চরমে পৌঁছেছে জ্বালানি সংকট। নিরসনে মূল্যবৃদ্ধি, রেশনিং থেকে শুরু করে শুল্ক কমানোর মতো পদক্ষেপ নিয়েছে বহু দেশ। মওকুফ করা হচ্ছে গণপরিবহনের ভাড়া পর্যন্ত। কিন্তু ধারণার চেয়ে সমস্যা দীর্ঘমেয়াদী হওয়ায় মিলছে না সুরাহা, কাটছে না জ্বালানি দুরবস্থা। এমন পরিস্থিতিতে মারাত্মক দুর্দশায় পড়েছে এশিয়া, ইউরোপের বহু দেশ। মধ্যপ্রাচ্যে দীর্ঘ 1 মাসের যুদ্ধ বদলেছে বৈশ্বিক জ্বালানি চিত্র, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতি। ফলস্বরূপ 1970 সালের পর সবচেয়ে বড় জ্বালানি সংকটের পথে পৃথিবী। প্রতিকার স্বরূপ এক এক দেশ নিয়েছে এক এক পদক্ষেপ, কেউ স্বল্প মেয়াদে, আবার কেউ দীর্ঘমেয়াদী সমস্যা বিবেচনায়। ধরা যাক এশিয়ার কথা। এই মহাদেশে জ্বালানি সংকটের এখন পর্যন্ত সবচেয়ে বড় ভুক্তভোগী বলা যায় ভারতকে। দেশটির আমদানিকৃত তেল, এলএনজি ও পেট্রোলিয়ামের অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। এরই মধ্যে আগামী 60 দিনের জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেল মজুত করেছে নয়াদিল্লি। লিটার প্রতি 10 টাকা পর্যন্ত কমিয়েছে শুল্কও। সরকারের রাজস্ব জনগণের পকেট থেকেই আসে। সরকার যদি আবগারি শুল্ক কমিয়েই থাকে তাহলে সেটা তার নিজের পকেট থেকে নয়। মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হচ্ছে যেন তারা নিজের পকেট থেকে দিচ্ছে। এদিকে পাকিস্তানে প্রায় 55 ও 43% হারে বাড়ানো হয় ডিজেল ও পেট্রোলের দাম। পরে সরকারি ভর্তুকি হিসেবে লিটার প্রতি কিছুটা কমানো হয় জ্বালানি দুটির মূল্য। হবিগঞ্জের বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর জমির বোরো ধান। আধা পাকা ফলন হারিয়ে দিশেহারা চাষিরা। বৃষ্টি অব্যাহত থাকলে তলিয়ে যেতে আরো কয়েকটি হাওরের ফসল, এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা। কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড বলছে ভারী বৃষ্টির কারণে হাওরের নিচু জমিতে পানি আটকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে হাওরের নতুন নতুন জমি। ফসল বাঁচাতে বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা চাষিদের। হবিগঞ্জের বানিয়াচংয়ের ইকরাম গ্রামের কৃষক আহলাদ মিয়া ধার দেনা করে হুগলি হাওরে 8 বিঘা জমি বর্গা নিয়ে আবাদ করেছেন বোরো ধান। ভালো ফলনের সম্ভাবনা থাকলেও তা ডুবেছে পানিতে। ফসল হারিয়ে ঋণ পরিশোধ আর সংসার চালানোর দুশ্চিন্তা ঘিরে ধরেছে প্রান্তিক এই কৃষককে। 8 কেরকে জমা রাখছি আমি জলুবার গাছ থেকে 3,500 টাকা। এই জমিনগুলো ওই ধান, তখন আমার বাচ্চা লুয়ে কেমনে খাওয়া বাসা করবো। চৈত্রের মাঝামাঝিতে ভারী বৃষ্টিতে ডুবেছে হুগলি হাওরের প্রায় 500 একর বুড়ো ফসল। আধা পাকা ধান নষ্ট হওয়ায় দিশেহারা শতাধিক কৃষক পরিবার। 60 শোকের জমিন আছে, কিডর মাঝে পানি ইরম ধরনের উঠছে, হাঁটু পানি কোনোটার মাঝে হরে পুরাত পানি। এখন এখানে বাঁধের যে অবস্থা, কিন্তু যদি আর কোনো বৃষ্টি বাদল হয় তাহলে এই জমিগুলা মনে কর যে হাজার জমিনগুলা এগুলা নষ্ট হয়ে যেত। প্লাবনের শঙ্কা রয়েছে বাদেশ্বরা, বালি ও ব্যাঙ্গা হাওরেও।